রাজ্যে রাজনৈতিক পরিবর্তন বলুন, পট পরিবর্তন বলুন কিংবা পালাবদলি বলুন না কেন, এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সকালে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি সরিয়ে রেখে সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা শাড়ির ওপর কালো কোট এবং আইনজীবীর গাউন পরে তিনি পা রাখলেন হাইকোর্ট চত্বরে। জানা গেল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতেই এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করতেই হাজির হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে শুনানি শেষে হাইকোর্ট চত্বরে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে ওঠে চোর চোর স্লোগান। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। উপস্থিত পুলিশ কর্মীদের পরিস্থিতি সামলাতে কাল ঘাম ছোটে, অর্থাৎ হাইকোর্ট থেকে বেরোতেই মমতাকে ঘিরে চোর চোর স্লোগান। হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলাতেই সওয়াল করতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, ফোন কলে জুড়ে রয়েছে প্রতিনিধি রিমিক। হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলা শুনানি শেষ, হাইকোর্ট থেকে বেরিয়ে যেতেই কার্যত চোর চোর স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। একদমই, দেখো গৌরব, এটা নজিরবিহীন ঘটনা ঘটলো আজকে কলকাতা হাইকোর্টে। আমরা জানি যে উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী তথা আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চে। এবং তাদের যেটা অভিযোগ ছিল, তাদের অসংখ্য নেতা কর্মী সমর্থককে মারধর করা হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে এবং বুলডোজার দিয়ে ভেঙে বাড়ি, সাধারণ মানুষের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন অভিযোগ নিয়ে করেছিল। এবং সেই মামলাতেই আজকে সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এই মামলায় সহায় করেন। একেবারে কালো কোট গাউন পরে একদম আদালতে এসে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং প্রায় ঘন্টা দেড়েক এই মামলার সওয়াল জবাব চলে এবং সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন, যে তিনি বলেন যে আমি 1995 সাল থেকে এই ওকালতি করছি, আমাকে সওয়াল করতে দেওয়া হোক। এবং তারপরে তিনি একাধিক অভিযোগ করেন যে 18 বছরের দম্পতি, 12 বছরের তরুণী, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, 92 বছরের বৃদ্ধ তাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, একাধিক পার্টি অফিস তাদের দখল করে নেওয়া হয়েছে, হক মার্কেটে তাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, তিল জলার একাধিক জায়গায় তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এবং এই বুলডোজার সংস্কৃতি তিনি বলেন এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয় যে এখানে বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেওয়া হবে, বুলডোজার সংস্কৃতি এখানে চলতে পারে না। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সকালে এই একই কথা বলেন যে এটা এখানে বুলডোজার সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, সব উত্তরপ্রদেশে যেটা হয় সেটা পশ্চিমবঙ্গে। এই বুলডোজার সংস্কৃতি পশ্চিমবঙ্গে এটা করা যেতে পারে না, তাই তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন যে খেজুরি সহ বিভিন্ন জায়গায় তাদের কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে, সাধারণ মানুষের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তিল জলার বাড়ি ভেঙে দেওয়ার কথা উল্লেখ করা হয়। এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আদালতকে তারা আবেদন করে। সব পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন যে সব পক্ষের আমি বক্তব্য শুনলাম, আমরা এবার গুরুত্বপূর্ণ আমরা সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবো এবং রায়দান কিন্তু স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। এটা গেল কোর্টের ভেতরের কথা গৌরব, কিন্তু শুনানি শেষ হতেই প্রায় 1 ঘন্টা সওয়াল যাওয়ার পর চূড়ান্ত শুনানি শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টের মূল বিল্ডিং এর একতলাতে যে প্রধান বিচারপতির ঘর রয়েছে সেই ঘর থেকে বেরোনোর পরই কিন্তু তাকে ঘিরে ধরেন বেশ কিছু অসংখ্য আইনজীবী এবং কিছু মানুষ, এবং তারা তাকে চোর চোর স্লোগান দিতে থাকেন এবং তাকে ঘিরে ধরে হেনস্থা করার চেষ্টা করেন এবং কোনো রকমে সেখান থেকে বেরোবার চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বার করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে বেরোতে না পারে রীতিমতো অবরুদ্ধ হয়ে গিয়ে তিনি আবারও প্রধান বিচারপতির এজলাসে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরে গিয়ে তিনি বলেন যে একদম প্রধান বিচারপতির কাছে তিনি আবেদন করেন যে আদালতের বাইরে কি অবস্থা দেখুন, আমি বেরোতেই পারছি না, এইভাবে চলতে পারে না। প্রধান বিচারপতি তখন সমস্ত যারা এজলাসে আইনজীবী ছিলেন তাদেরকে অনুরোধ করেন যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এজলাস থেকে বেরিয়ে যেতে পারেন, তাকে সুষ্ঠুভাবে যেন করে নিয়ে যাওয়া হয়। এবং তারপরেই কোনো রকমে সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা আইনজীবী রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ঘিরে নিচে নেমে আসেন। এবং নিচে নামার পরও কিন্তু দেখা যায় অসংখ্য মানুষ এবং একাধিক আইনজীবীরা
তাকে ঘিরে ধরেন, চরম একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়। সেটা প্রধান বিচারপতির এজলাসের বাইরেও দেওয়া হয়েছিল এবং নিচে নামার পরও কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনো রকমে এসকর্ট করে তাকে গাড়িতে তুলে দেওয়া হয় এবং গাড়িতে ওঠার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে তাকে নাকি মারা হয়েছে, তাকে নাকি হেনস্থা করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু আদালত চত্বরে একটা রাজনৈতিক পারদ চড়তে শুরু করে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা অভিযোগ করেন যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউন্টিং এজেন্ট তথা আইনজীবী সূর্যনীল দাস সরাসরি নাম করে তিনি অভিযোগ করেন সূর্যনীল দাস নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং এই বিজেপির আইনজীবীদের উদ্দেশ্যে তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার অভিযোগ তোলেন এবং পাল্টা বিজেপির আইনজীবী এবং শুভেন্দু অধিকারী যিনি কাউন্টিং এজেন্ট ছিলেন, লয়ার ছিলেন সূর্যনীল দাস, যাকে আমরা সাকুয়াত মেমোরিয়ালের পর্যায়ে জড়াতে দেখেছিলাম, সেই সূর্য বাবাকে নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং এটা নাকি তৃণমূল একাংশের আইনজীবী এবং সমর্থকরাই নাকি একাংশের সমর্থকরাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিয়েছেন, বৈরা দেননি দেওয়া হয়নি, এটা জনরোষ। এবং তিনি যেটা বলেন যে তার বাম তারাই অর্থাৎ সূর্যনীল দাসরাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে এসকর্ট করে নিরাপদে নিচে নামিয়ে আনেন এবং তাকে গাড়িতে তুলে দেন। এবং পাশাপাশি অপর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য গুরুতর অভিযোগ তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 1985 সাল থেকে আইন ল প্র্যাকটিস করতেই পারেন এবং তার লাইসেন্স থাকতে পারে, কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন রাজ্যে তখন তার লাইসেন্স কিন্তু সাসপেন্ড ছিল। ভোটে হারার পরই কি করে সঙ্গে সঙ্গে তিনি আবার আইনজীবী হয়ে আদালত হাইকোর্টে সওয়াল করতে চলে এলেন? এটা হতে পারে না, কেননা নিয়ম হচ্ছে যে যখন কোনো আইনজীবীর লাইসেন্স সাসপেন্ড থাকে তিনি যদি আবারও আইনজীবী হিসাবে সওয়াল করতে চান তাহলে তাকে বার কাউন্সিলে আবেদন করতে হয় তার সাসপেনশন তোলার জন্য। বার কাউন্সিল সেই ছাড়পত্র দিলে, সেই সার্টিফিকেট দিলে তবেই তিনি প্র্যাকটিস করতে পারেন বা সওয়াল করতে পারেন। একই ঘটনা তিনি একদম উদাহরণ দেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর ঠিক একই কথা, একই জিনিস বিশ্বজিৎ বসুর সঙ্গে হয়েছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৌ লাইসেন্স আছে কিনা আদালতে সওয়াল করার জন্য আইনজীবী হিসাবে, সেই প্রশ্ন আজকে তোলা হয়েছে বিজেপির আইনজীবীদের পক্ষ থেকে। এবং বিল্লদল ভট্টাচার্য যেটা বলেছেন যে তারা বার কাউন্সিলের কাছে আবেদন করবেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাইসেন্স যেন চিরতরে বাতিল করা হয়, কেননা তিনি নাকি এই হাইকোর্টকেও রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছেন, তিনি খবরে ভেসে থাকতে চাইছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার পর তিনি আদালতকে ব্যবহার করতে চাইছেন। এবং বিল্লদল ভট্টাচার্য এই যে তৃণমূলের পক্ষ থেকে ভোট পরবর্তী যে হিংসার অভিযোগ আনা হয়েছে সেটা নিয়েও পাল্টা বলেছেন যে একটা বেআইনি ফুটপাতের উপর বেআইনি পার্টি অফিসকে যদি ভেঙে দেওয়া হয়, যদি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় যেখানে দমকল পর্যন্ত ঢুকতে পারে না, যেখানে অবৈধভাবে নির্মাণ হয়েছে, প্রচুর মানুষ এই অগ্নিকাণ্ডে তিলজলার অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একজন এটা কখনোই এটা সরকারের দায়িত্ব সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া। ফলে এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া, অবৈধ পার্টি অফিস ভেঙে দেওয়া, এগুলো কখনো ভোট পরবর্তী হিংসা হতে পারে না। অতীতে 2024 লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের সময় যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছিল এবং সেখানে বিচারপতিদের একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং রায় ছিল, সেখান থেকেই বোঝা যায় যে ভোট পরবর্তী হিংসা ছিল সেইগুলো। এটা কোনোভাবেই ভোট পরবর্তী হিংসা নয়। তবে আজকে এই ভোট পরবর্তী হিংসার মামলাকে ঘিরে কলকাতা হাইকোর্ট চত্বরে যে ঘটনা ঘটলো তা কিন্তু নজিরবিহীন, এটা বলার অপেক্ষা রাখে না। গৌরব, বেশ ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। আদালত থেকে বেরিয়ে যাওয়ার পথেই কার্যত চোর চোর স্লোগান, সব মিলিয়ে সমস্তটা আপডেট তুলে ধরল প্রতিনিধি রিমিক। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি লয়ার্স ব্যান্ড এবং আইনজীবীর গ্রাউন্ড পরে পোশাক পরে কার্যত পৌঁছে গিয়েছিলেন হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলায় শুনানিতে সওয়াল করতে। এই মামলাটি কি করেছিলেন উত্তরপাড়ার তৃণমূলের পরাজিত প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই সওয়াল করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুনানি শেষে বিচারপতির পর্যবেক্ষণ সব দিকের বিষয় শুনে
আপাতত স্থগিত রাখা হলো রায়দান, পরবর্তীতে রায়দান করা হবে এমনটাও কার্যত বলা হলো। আদালত থেকে বেরিয়ে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান জানিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়, এবং চাঞ্চল্য তৈরি হয় বটে একটা আদালত চত্বরে, একটা উচ্চ আদালত চত্বরে। সঙ্গে সঙ্গে মমতা এই সিচুয়েশন দেখেই প্রধান বিচারপতির কাছে গিয়ে দেখেন তিনি নাকি সেখান থেকে বেরোতে পারছেন না, দেখে কেউ বা কারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন, এবং তার বাইরে যাওয়া ইম্পসিবল হচ্ছে, কোনো রকম সম্ভব হচ্ছে না। এবং সেখান থেকেই প্রধান বিচারপতি বলেন আইনজীবীদের তাকে যেন সঠিকভাবে বাইরে বের করার ব্যবস্থা করা হয়, সে বিষয়টা আইনজীবীরা দেখছেন, পুলিশ প্রশাসনও দেখছেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্কট করে বাইরে বের করানো হয়। যদিও সব মিলিয়ে একটা সরগরম পরিবেশ তৈরি হয়েছে হাইকোর্ট চত্বরে। যদিও বা ভোট পরবর্তী হিংসা মামলাতেই সওয়াল করতেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। যদিও মুখ্যমন্ত্রী থাকাকালীন তার নাকি লাইসেন্স বাতিল ছিল, যদিও লাইসেন্স বাতিল থাকলে কোনোভাবেই তা প্র্যাকটিস করার যোগ্য থাকে না, সেই বিষয়টাও এক আইনজীবী বলেছেন, আর জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও বা এখনও পর্যন্ত আমরা ঠিক দেখেছিলাম এসআইআর চলাকালীন, এসআইআরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন, লজিক্যাল ডিসক্রিমিনেশনের কথা বলেছিলেন, বেশ কিছু পক্ষে সওয়াল করেছিলেন, যার জন্যই কার্যত সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চকেও। এবং পরবর্তীতে এবার পালা বদল, পট পরিবর্তনের পর যেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো হাইকোর্ট চত্বর বৃহস্পতিবার, তা কিন্তু নজিরবিহীন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় অন্য বেশে বলা যেতে পারে এই মুহূর্তে। আর সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে যেতেই চোর চোর স্লোগান ঘিরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় হাইকোর্ট চত্বরে। আর এই মুহূর্তে আপাতত স্বাভাবিক রয়েছে পরিস্থিতি, যদিও বা শুনানি শেষ, পরবর্তীতে শুনানি করা হবে, শুনানিতে রায়দান উঠে আসবে। আপাতত স্থগিতাদেশ দেখা হয়েছে রায়দান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা অতীনবাবু রয়েছেন। অতীনদা, স্বাগত কেটিভি বাংলায়। দেখুন, হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যদি এতদিন দেখেছি রাজনৈতিক একটা ভাব ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন আবার কালো পোশাক পরে লয়ার্স ব্যান্ড পরে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন, তো আবার কি বিষয়ে? ভোট পরবর্তী হিংসা মামলাতে সওয়াল করতে, কি বলবেন? না, এখানে তো বলার কিছু নেই। প্রথম কথা হচ্ছে বহুমুখী প্রতিভার মুখ্যমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য যে এই বহুমুখী প্রতিভা মুখ্যমন্ত্রীকে আমরা পুনরায় দেখতে পেলাম না। তো উনি আজকে কখনো কালো কোট পরে, কখনো কবি সেজে, কখনো সঙ্গীতকার সেজে, কখনো গীতিকার সেজে আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন। কিন্তু বিষয় হচ্ছে আজকে তিনি যে বিষয়ের উপরে গেছেন কালো কোট পরে, 2021-এর পরে সত্যি যেদিন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল সেদিন তিনি কোথায় ছিলেন, এই প্রশ্ন আমাদের থাকলো। আর সাধারণ মানুষ আজ মুক্ত অঙ্গের মতো রয়েছে, নতুন স্বাধীনতা হয়েছে, গেরুয়া সূর্য উদয়ের সাথে সাথে মানুষ তাই মুখ খুলে চোর স্লোগান থেকে শুরু করে সবই ওনার প্রতি নিক্ষেপ করছে। একদম অতীনবাবু, দেখুন, যদি বুলডোজার আসে, কার্যত বেআইনি নির্মাণ ভাঙ্গা হয়, তাতে তো একদম প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেখানে তো ভোট পরবর্তী হিংসার মধ্যে সেই বিষয়টা আসছে না। কিন্তু এখান থেকে প্রশ্ন তোলা হচ্ছে বুলডোজার আনা হচ্ছে, ভাঙচুর চালানো হচ্ছে নাকি, এই বিষয়গুলো উঠে আসছে। কার্যত 2026-এর বিধানসভার পর কোথাও ভোট পরবর্তী হিংসা হয়েছে কিনা তা আমার অন্তত জানা নেই, কোনো সংবাদ মাধ্যম দেখিয়েছে কিনা আমারও জানা নেই এই মুহূর্তে, কি বলবেন? না, ভোট পরবর্তী হিংসার তো প্রশ্নই ওঠে না। উল্টে আমরা বিজেপির নেতৃত্বরা দায়িত্ব নিয়ে যাতে কোথাও কোনো রকম হিংসা না হয় সেই রাস্তা আমরা তৈরি করেছি। যদিও তারা বিগত 5 বছর ধরে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে, 300-রও বেশি কার্যকর্তা শহীদ হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার হয়েছিল, জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে। এরপরেও অনেক সহনশীলতা দেখিয়েছেন। আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ হলো যে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা পরিবেশকে স্বাভাবিক রেখেছি। এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উঠতেই পারে না, এটা একেবারে স্বাভাবিক কিছুই না। টিকে থাকার একটা লড়াই, যা যদিও আমরা সকলেই জানি প্রায় 2 থেকে 2.5 মাসের মধ্যেই হয়তো আগামী 2 থেকে 2.5 মাসের তৃণমূল দলটাই থাকবে না। বেশ, একটা প্রশ্ন করবো আপনার কাছে, 2021-এর পর যে পোস্ট পোল ভায়োলেন্স গুলো হয়েছে সেগুলোর ফাইল কি অতি সত্বর খুলবে? অবশ্যই খুলবে, কারণ আমাদের প্রধানমন্ত্রী বলে গেছিলেন সবকা সাথ সবকা বিকাশের সাথে সবকা হিসাব দিই হবে। তো এই সবকা হিসাব কখনোই আমরা নিজেরা হিসাব নেব না, আইনের মাধ্যমে রাস্তা দেখিয়ে যা হবে নিশ্চয়ই হবে। বেশ, ধন্যবাদ অতীনবাবুর সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আমরা বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতিক্রিয়াও নিচ্ছি। কার্যত বিজেপি তাদের নিজেদের অবস্থান রাখছেন, স্ট্যান্ড পয়েন্ট রাখছেন, এবং তৃণমূল কংগ্রেস সমস্ত স্ট্যান্ড পয়েন্ট রাখার আমরা চেষ্টা করবো। দেখুন, এই মুহূর্তে কার্যত
মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় এজলাস থেকে বেরালেন সে সময়তেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান দেওয়া হলো। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কালো পোশাক পরে ওকালতি করতেই সওয়াল করতেই ভেতরে প্রবেশ করেছিলেন। যদিও বা শুনানি শেষে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসের পর্যবেক্ষণ যে সমস্ত বিবেচনা করে খতিয়ে দেখে রায়দান আপাতত স্থগিত রাখা হলো, পরবর্তীতে বিষয় খতিয়ে দেখে রায়দান করা হবে। বিবেচনা করে তারপর রায়দান দেওয়া হবে। আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। কিন্তু যেই মুহূর্তে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেরোতেই তাকে ঘিরে দেওয়া হলো চোর চোর স্লোগান জানিয়ে উত্তপ্ত হয়ে উঠল হাইকোর্ট চত্বর।